স্ট্রেসপূর্ণ জীবনযাপন এবং দীর্ঘ সময় ধরে কম্পিউটার এবং মোবাইল স্ক্রিনে থাকা, অনিয়মিত ঘুম, অনিয়মিত খাবার সবকিছু মিলে কিন্তু আমাদের মাথা ব্যথার সমস্যাটা কিন্তু দিন দিন প্রকট হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা এই মাথা ব্যথাকে সাধারণ সমস্যা মনে করে কিন্তু অবহেলা করে থাকি, কিন্তু অনেক ক্ষেত্রে সেটি কিন্তু গুরুতর অবস্থায় অর্থাৎ নিউরোলজিক্যাল ডিসঅর্ডারে কিন্তু পরিণত হচ্ছে। আজ আমরা মাথা ব্যথা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আমি নুসরাত জাহান দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মাথা ব্যথা সাধারণ সমস্যা নাকি গুরুতর সংকেত। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর নুরুল আলম বাশার, বিভাগীয় প্রধান নিউরোলজি বিভাগ, মুগদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন ডক্টর নাজমুল হক মুন্না, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিউরোলজি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হসপিটাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। যেমনটি বলছিলাম যে মাথা ব্যথা এমন একটি সমস্যা বলা যেতে পারে যেটি আমাদের ছোট বড় কম বেশি সবারই হয়ে থাকে, কিন্তু আমরা কিন্তু খুব একটা গুরুত্ব দেই না। ছোট্ট একটা পেন কিলার খেয়ে কিন্তু সাময়িকভাবে সেই ব্যথাটাকে আমরা সাপ্রেস করে রাখি। আমি প্রথমে ডক্টর নুরুল আলম বাশার স্যার, আপনার কাছ থেকে আমাদের আলোচনাটা শুরু করতে চাই। প্রথমে আপনার কাছে জানতে চাই যে কোন কোন বিষয়গুলোর কারণে আমাদের এই মাথা ব্যথাগুলো সব থেকে বেশি হয়ে থাকে? মস্তিষ্ক এবং মস্তিষ্কের আশেপাশে যে সমস্ত অঙ্গ আছে তার সমস্যার জন্য মাথা ব্যথা হতে পারে। যদি আমরা মাথার কারণে, মস্তিষ্কের কারণে মাথা ব্যথা হয়, ব্রেনের ডিজিজের জন্য হয়, সেটা আমরাকে বলি প্রাইমারি হেডেক। আর মস্তিষ্কের পাশে যে অঙ্গগুলো আছে, বিশেষ করে চোখ, কান, দাঁত, গলার সমস্যা বা ঘাড়ের সমস্যার জন্য যদি হয়, সেটাকে আমরা সেকেন্ডারি হেডেক বলি। এখন আমাদের বিভিন্ন কারণে মাথা ব্যথা হয়। এই যে বললাম, মস্তিষ্ক বা মস্তিষ্কের আশেপাশে যে কোনো অঙ্গের কারণে মাথা ব্যথা হতে পারে। আচ্ছা, আমরা তো আসলে সাধারণত এত সায়েন্টিফিক ব্যাখ্যা নিয়ে আসলে আমরা চিন্তা করি না। আমাদের মাথা ব্যথা যখন হয় আমরা সাধারণভাবে চিন্তা করি যে হয়তো স্ট্রেসের কারণে অথবা হচ্ছে আমার ঘুম কম হচ্ছে, সেজন্য হয়তো আমার মাথা ব্যথা হচ্ছে। আপনি যথার্থই বলেছেন। আমরা এখন আমাদের জীবনযাপন পদ্ধতি, তার জন্যে মাথা ব্যথাটা দিন দিন বেড়ে চলেছে। যেমন ধরেন আমরা চোখের কথা বললাম, এখন আমরা স্ক্রিন টাইম অনেক বেশি। বাচ্চারা মোবাইলে খেলা করে, আমরা অফিসে ল্যাপটপে কাজ করি, অথবা আমরা সোশ্যাল মিডিয়ায় যুক্ত থেকে আমাদের চোখের উপর স্ট্রেস বাড়াচ্ছি। আমাদের ফ্রি টাইম খুব কম, আমরা এখন ব্যস্ততা অনেক বেশি, আমাদের ঘুমানোর সময় নেই। পর্যাপ্ত ঘুম না নিলে মাথা ব্যথা হচ্ছে। অনেক সময় আমাদের খাদ্যাভ্যাসেও পরিবর্তন আসছে। আমরা ফাস্ট ফুড খাই, যথাসময়ে খাবার খাই না, যার ফলে আমাদের মাথা ব্যথার শিকার। অর্থাৎ এই যে সাধারণ যে মাথা ব্যথার কথা আমরা চিন্তা করছি যে খুব সাধারণ সমস্যা, কিন্তু এটার পিছনে আসলে অনেকগুলো কারণ রয়েছে, সেগুলো আমরা আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানবো। ডক্টর নাজমুল হক মুন্না, আপনার কাছে একটু জানতে চাই যে একটা সময় আমরা কিন্তু দেখতাম যে প্রাপ্তবয়স্ক যারা রয়েছে তারা একমাত্র কমপ্লেন করতো যে তার মাথা ব্যথা হচ্ছে, কিন্তু এখন কিন্তু কিশোর কিশোরী যারা রয়েছে তাদের মধ্যেও কিন্তু এই অভিযোগটা আসে যে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। এর কারণটা কি আসলে? এটির আসলে অনেকগুলো প্রাসঙ্গিক কারণ আছে। বাচ্চাদের বা অ্যাডোলেসেন্সের মাথা ব্যথার বেশিরভাগ কারণ কিন্তু সেকেন্ডারি হেডেক, স্যার যেটা বলছিল। এদের বেশিরভাগ কারণ দেখা যায় যে ভিজুয়াল অ্যাকিউটিতে প্রবলেম, মানে চোখে ভালো দেখে না। একটা বাচ্চা যদি চোখে ভালো না দেখে, যেহেতু তার এইজ কম, সে কিন্তু অত ভালোভাবে এই জিনিসটা ধরতে পারে না এবং এক্সপ্লেইন করতে পারে না। যেমন একটা উদাহরণ দিয়ে, আমি সেদিন একটা বাচ্চা দেখলাম, ও বাচ্চা চোখে ভালো দেখে না, বিষয়টা সে নিজেও জানে না। পরে যখন তাকে চশমা দেওয়া হলো, সে বললো যে আমি জানতাম যে সব মানুষই এত দূরে আর দেখে না। মানে সে এটা জানতো না যে সে আসলে চোখে কম দেখে। বাচ্চাদের প্রায় কানে ইনফেকশন থাকে, দাঁতে যেটা আমরা বলি স্কেল, মানে দাঁতে পোকায় খাওয়া, চকলেট বেশি খাওয়ার কারণে, এগুলো থেকে কিন্তু সেকেন্ডারি হেডেক হয়। কানে ইনফেকশন থেকে সেকেন্ডারি হেডেক হয়। বাচ্চাদের প্রচুর ঠান্ডার প্রবলেম থাকে, ঘন ঘন ঠান্ডা লেগে যায়, সর্দি কাশি হয়, সেখান থেকে সাইনোসাইটিস, মানে আমাদের এই সাইনাসগুলো ইনফ্লামড হয়ে গেলে কিন্তু প্রচুর মাথা ব্যথা করে। বাচ্চাদের মাথা ব্যথার ইদানিং সারা পৃথিবীতে আলোচিত একটি কারণ হচ্ছে ওয়েটি স্কুল ব্যাগ, ভারী স্কুল ব্যাগ, যেটা আমি আমার নিজের বাচ্চারও দেখি। আমার ছোট বাচ্চা দেখি যে এত বড় স্কুল ব্যাগ নিয়ে সে রওনা দিয়েছে পিঠে। তো এত বড় স্কুল ব্যাগ ইউজ করলে সার্ভাইকেল কর্ডে বা ঘাড়ের ভার্টিব্রাতে টান পড়বে, সেখান থেকে সেকেন্ডারি হেডেক হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে যে মাইগ্রেন হবে না এমনটা কিন্তু বলা যাবে না।
বাচ্চাদেরও কিন্তু মাইগ্রেন হবে। চাইল্ডহুড মাইগ্রেন বলে একটা টার্ম আছে। কিন্তু এই যে আমাদের অভিভাবকদের একটা বদ্ধমূল ধারণা যে বাচ্চাদের কেন মাইগ্রেন হবে, বাচ্চাদের কেন মাথা ব্যথা হবে। না না, বাচ্চাদের মাথা ব্যথা তো কিছু কারণ বললাম, বেশিরভাগ কারণ সেকেন্ডারি। বাচ্চাদের কিন্তু মাইগ্রেন আছে, এবং বাচ্চাদের মাইগ্রেনের একটা পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক আছে, অনেক ক্ষেত্রে মাথা ব্যথাটা কম থাকে, বমি বেশি থাকে, এবং এটাকে সাইক্লিক ভমিটিং বলে। এবং বাচ্চাদের ক্ষেত্রে অন্যান্য কিছু সিরিয়াস রোগ যেমন টিউবারকুলোসিস, ব্রেইনে টিবি হওয়া, ব্রেইন টিউমার, এগুলোও কিন্তু রিয়ালি হতে পারে। এগুলো যে হবে না তা না। অ্যাডোলেসেন্স এজ বা বয়সন্ধিকালে মাথা ব্যথার কারণ কিন্তু এখন হচ্ছে স্ক্রিন টাইম। আমরা বাচ্চাদেরকে কিন্তু এখন প্রায়শই খেলতে না দিয়ে মোবাইল দিয়ে দিচ্ছি। স্ক্রিন টাইম বেশি থাকলে কিন্তু অ্যাডোলেসেন্স মানে 14-15 বছর বাচ্চাদের কিন্তু মাথা ব্যথা করে। ইদানিংকালে 14-15 বছর বয়সী মাথা ব্যথাদের একটা কারণ পাচ্ছি স্ট্রেস, এবং এটা এডুকেশন রিলেটেড। বাচ্চাদের উপর অসম্ভব চাপ, ভালো রেজাল্ট করতেই হবে, এতগুলো সাবজেক্টে পড়তেই হবে, এটাও কিন্তু অ্যাডোলেসেন্স হেডেকের একটা অন্যতম কারণ। আচ্ছা, তার মানে তো আসলে বলা যেতে পারে যে অনেকগুলো বিষয় রয়েছে, যেমনটি বলছিলেন যে খুব হেভি ওয়েটের যে স্কুল ব্যাগ, তাদের যে একাডেমিক যে প্রেশার, স্ক্রিনিং টাইম, সবকিছু মিলে তাদের মাথা ব্যথাটা অনেক বেশি। বাচ্চাদের মাথা ব্যথা বেশি হচ্ছে এবং বেশি রিকগনাইজ হচ্ছে, এবং অনেক বেশি আমরা পাচ্ছি। আগের কালে কিন্তু এত বেশি ছিল আমার মনে হয় না। আচ্ছা, নুরুল আলম বাশার স্যার, আপনার কাছে একটু জানবো, যেটি নাজমুল হক মুন্না স্যার বলছিলেন যে আসলে যে অতিরিক্ত স্ক্রিনিং টাইম এবং এই যে একাডেমিক যে প্রেশার, সেটার জন্য মাথা ব্যথার সমস্যাটা দিন দিন বাড়ছে, এবং অভিভাবকরা কিন্তু এটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন। আপনার কাছে একটু জানবো যে অভিভাবকদের মনে হয়তো বা একটা প্রশ্ন থাকতে পারে যে বাচ্চাদেরকে তো আসলে আমরা মোবাইল অর টিভি আমরা দেখা থেকে বিরত রাখতে পারবো না, কিন্তু সর্বনিম্ন আসলে কতটুকু সময় তাদেরকে দেওয়া উচিত বা যেটা আসলে সেফ তাদের জন্য। হ্যাঁ, আমরা যখন বাচ্চাদের দেখি, আমার বাচ্চা আছে, আমার বাচ্চাকে যদি বলি বাবা এত মোবাইল ইউজ করো কেন, বলো যে আমার তো স্কুলের সকল অ্যাসাইনমেন্ট মোবাইলে, কাজে ওদেরকে যে এক্সক্লুসিভলি আমরা মোবাইল থেকে দূরে রাখতে পারবো তা কিন্তু নয়। আমরা একটা সাধারণভাবে বলি রুলস অফ 20 মিনিটস মোবাইল দেখবে, তারপর দৃষ্টিটা 20 সেকেন্ডসের জন্য 20 ফিট ডিস্টেন্সে তা রাখবে 20 সেকেন্ডের জন্য। আচ্ছা, তাহলে এইভাবে যদি সে চোখের জন্য একটু বিশ্রাম নিষেধ করতে পারে, তাহলে যে সরাসরি যে ব্রেনে যে আলো যে প্রভাবটা সেটা কিছুটা কমিয়ে আনা যাবে। এটা স্ক্রিন টাইমের সাথে ঘুমটা নিশ্চিত করতে হবে। আমরা যদি 6 ঘন্টা ঘুমোতে পারি, তার স্কুল পারফরমেন্সের জন্য যেগুলো অত্যাবশ্যকীয় সেটা তো সে করবেই। আমরা ভিডিও গেম অথবা সোশ্যাল যে টাইম, ফেসবুক, ইউটিউব বা এইগুলো যদি আমরা পরিমিত করতে পারি, তাহলে এই স্ক্রিন টাইমটা কমিয়ে আনা সম্ভব। আচ্ছা, অনেক ক্ষেত্রে অনেক আর্টিকেলে কিন্তু আমরা দেখেছি, অনেক রিপোর্টে আমরা দেখেছি যে টিভি বা মোবাইল দেখার পরে আপনি যেমনটি বলছিলেন যে 2-3 মিনিটের জন্য হলে বা 10 মিনিটের জন্য হলেও অন্য কোনো দিকে তাকানো, সেটা যদি গ্রিন কোনো কালার হয় বা সবুজ গাছ বা বাইরে কোথাও তাকানো হয়, সেটি চোখের জন্য ভালো এবং সেটা মস্তিষ্ককে একটু কাম অ্যান্ড কোয়াইট করে থাকে। এটার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে কি? প্রাকৃতিক যে গ্রিনারি সেটা তো ব্রেনের জন্য রিফ্রেশিং। হ্যাঁ, 20 মিনিট অন্তর এটা নেওয়া যেতে পারে। হ্যাঁ, নেওয়া যেতে পারে, তাদেরকে তাতে তার স্ট্রেনটা, আয়ের যে স্ট্রেনটা সেটা কমবে, মাথা ব্যথা অনেকটা কমবে। আচ্ছা, আমি নাজমুল হক মুন্না আপনার কাছে একটু জানবো, অনেকের ক্ষেত্রে যেটা আমরা বলছিলাম যে মাথা ব্যথা খুব কমন, সকালে ঘুম থেকে উঠেই মাথা ব্যথা হয়, অথবা প্রচুর কাজের প্রেশারে তার মাথা ব্যথা হয়, এবং অনেকের ক্ষেত্রে সেটা অতিরিক্ত হয়ে থাকে। সেই হঠাৎ করে অতিরিক্ত ব্যথা যদি কারোর ক্ষেত্রে হয়ে থাকে, সেক্ষেত্রে তার কি করা উচিত? আসলে সাডেন সিভিয়ার হেডেক মানে হঠাৎ করে খুব খারাপ মাথা ব্যথা, এটা একটা আলাদা আইডেন্টিটি আমাদের নিউরোলজিস্টদের ক্ষেত্রে। বলা হয় যে সাডেন সিভিয়ার হেডেক হলে এটা অবশ্যই মেডিকেল অ্যাটেনশনে আসতে হবে। মাথা ব্যথা হয়নি এই ধরনের মানুষ পাওয়া খুব দুষ্কর, এবং অনেকেরই মাথা ব্যথা থাকে। একটা হিসাবে দেখা গেছে ওয়ার্ল্ডের কারেন্ট পপুলেশনের প্রায় 40%ই হেডেকে ভুগছে। তো সুতরাং মাথা ব্যথা হয়নি বা মাথা ব্যথা আছে এই ধরনের লোকের কোনো অভাব নেই। কিন্তু একটা মানুষ যদি আমাকে বলে যে আমার গতকালকে থেকে তীব্র মাথা ব্যথা, এবং এই ধরনের মাথা ব্যথা আমি আগে কখনো দেখিনি, এবং আমার মাথা ব্যথার সাথে অনেকে বলে থাকে যে খুব ফ্রিকোয়েন্ট তার তীব্র মাথা ব্যথা হয়। জি, কিন্তু ওই যে তীব্র মাথা ব্যথা এটা কিন্তু আমাদের জন্য একটা আলাদা একটা আইডেন্টিটি। কোনো মানুষ যদি বলে যে আমার খুব তীব্র মাথা ব্যথা হচ্ছে, এবং এই ধরনের মাথা ব্যথা আমি এর আগে কখনো দেখিনি, মানে ওয়ার্স্ট হেডেক এভার ইন হিজ লাইফ, এটাকে একটা আলাদা আইডেন্টিটি দিতে হবে। এটা ব্রেইনে রক্তক্ষরণজনিত একটা রোগ আছে, সাব অ্যারাকনয়েড হেমোরেজ। হঠাৎ করে ব্রেইনের রক্তনালী ছিঁড়ে গিয়ে এই ধরনের তীব্র মাথা ব্যথা হয়। সাডেন সিভিয়ার হেডেক হলে যে ডাক্তারের কাছেই যাবেন, তার প্রথম দায়িত্ব হচ্ছে এটা কি সাব অ্যারাকনয়েড হেমোরেজ কিনা। যদি সাব অ্যারাকনয়েড হেমোরেজ হয়ে থাকে,
মানে ব্রেইনে রক্তক্ষরণজনিত যে মাথা ব্যথা, তাহলে সেই মাথা ব্যথার সাথে তার ঘাড়ে ব্যথা থাকবে এবং ঘাড়টা খুব স্টিফ হয়ে যাবে, প্রচণ্ড বমি করবে এবং রুগী দেখা যাবে যে তার সেন্স একটু কমে যাচ্ছে, স্যার অনেক প্রশ্ন করলে উত্তর দিচ্ছে একটু এলোমেলো উত্তর দিচ্ছে। তাহলে এই রুগীটাকে আপনাকে আলাদা করে ফেলতে হবে খুব দ্রুত, এবং তাকে কিন্তু সিটি স্ক্যান বা এমআরআই করে আপনি ওই রোগটা ডায়াগনোসিস করে ওই রোগটা আইডেন্টিফাই করতে হবে। আমরা যারা ডাক্তার, আমাদের কাজ কিন্তু রুটিন মাথা ব্যথা আইডেন্টিফাই করার সাথে সাথে সিরিয়াস কজ অফ হেডেকটাকে এক্সক্লুড করে এবং সেই রুগীটাকে আইডেন্টিফাই করে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করে। তাহলে যেসব রুগী আমাকে বলবে হয়তো তার মাথা ব্যথা আগে থেকেই আছে কিন্তু হঠাৎ করে তার প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে, এটা কিন্তু একটা সেপারেট ডিজিজ হতে পারে। দেরি না করে এটা ডাক্তারের কাছে যেতে হবে। অনেক সময় আমরা দেখি যে ব্রেইন টিউমার, হঠাৎ করে টিউমারের মধ্যে ব্লিডিং হয়, সেক্ষেত্রে তীব্র মাথা ব্যথা হয়। স্ট্রোকের একটা লক্ষণ কিন্তু তীব্র মাথা ব্যথা। এছাড়া ব্রেইনের অনেক রকম রোগ আছে যেগুলোতে হঠাৎ করে প্রচণ্ড মাথা ব্যথা হয়। হঠাৎ করে যদি তীব্র মাথা ব্যথা, তার সাথে যদি বমি থাকে এবং রুগী দেখা যায় তার সেন্স কমে গেছে, একটা হাত বা একটা পা কম নড়ছে, কথা জড়িয়ে যাচ্ছে, দিজ আর ওয়ার্নিং সাইন। এবং এই ওয়ার্নিং সাইন থাকলে আর দেরি করা যাবে না, দ্রুত হাসপাতালে যেতে হবে নিউরোলজি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে। এবং ডাক্তারকেও হাজার রুগীর ব্যস্ততা থাকে ডাক্তারদের, আউটডোরে হাজার হাজার রুগী, সেই রুগীর মাঝখানে এই রুগীটাকে একটু আলাদা করে ফেলতে হবে, তাকে বেশি সময় দিতে হবে, তাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। অন্য এর সাথে কি আসলে বয়সের কোনো সম্পর্ক রয়েছে কিনা? আছে কিছুটা। সাবআরাকনয়েড হেমোরেজ বা এই ধরনের হেমোরেজগুলো সাধারণত মিড এজে বেশি হয়, কিন্তু এক্সক্লুসিভলি এটা এজ স্পেসিফিক বলা যাবে না, যে কোনো এজেই হতে পারে। কিন্তু আমাকে সিমটমের দিকে লক্ষ্য রাখতে হবে। আমি হয়তো বহির্বিভাগে হাজার হাজার রুগী দেখছি, তার মধ্যে কান খোলা রাখতে হবে যে রুগী বলছে আমার এইবার তীব্র মাথা ব্যথা, সাথে বমি আছে, আমার সাথে রুগী ঠিকভাবে কথা বলতে পারছে না, বা মাথা ব্যথার সাথে আমার এই হাতটা কিন্তু নড়ছে না, বা রুগী বলছে আমার মাথা ব্যথার সাথে সাথে চোখে ভালো দেখছি না। দিচ আর ক্যাচি পয়েন্ট। এই পয়েন্টটা কিন্তু ইয়াং ডক্টর বা আমাদের নিউরোলজিস্ট বা মেডিসিন বিশেষজ্ঞকে এই পয়েন্টগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এই রুগীটাকে কিন্তু আমাকে আলাদা করে ফেলতে হবে অন্যান্য মাথা ব্যথার রুগীর চেয়ে, এবং এই রুগীটাকে কিন্তু আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, নিউরো ইমেজিং করতে হবে যে হোয়েদার হি অর শি ইজ সাফারিং ফ্রম এনি কাইন্ড অফ সিভিয়ার ডিজিজ। আচ্ছা, এটাই আমাদের দায়িত্ব। আচ্ছা, এই বিষয়টা আমি ডক্টর নুরুল আলম স্যার আপনার কাছে একটু জানবো। এই যে খুব চমৎকারভাবে বললেন ডক্টর নাজমুল হক যে আলাদা করার বিষয়টা, যেটা আসলে কি সাধারণ মাথা ব্যথা নাকি আসলে অন্য ধরনের মাথা ব্যথা। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যারা নিউরো মেডিসিনের ডক্টর যারা রয়েছেন, তারা কি আসলেই প্রপার ওয়েতে এই ধরনের ডায়াগনোসিসটাকে করে থাকেন? আমরা মাথা ব্যথা যেরকম অতি সামান্য কারণে, টেনশনজনিত কারণে হয়, আবার ব্রেনের বিভিন্ন নানাবিধ রোগ, যেটা মুন্না সুন্দরভাবে বলেছেন, ব্রেন টিউমার, রক্তক্ষরণ, ইনফেকশন। যেমন ধরেন আমরা কিন্তু জ্বর, মাথা ব্যথা, খিঁচুনি এরকম হলে আমাদের অবশ্যই চিন্তা করতে হবে এটা ব্রেনের ইনফেকশন হতে পারে। উনি যেটা বললেন, হঠাৎ করে প্রচণ্ড মাথা ব্যথা, বমি, অজ্ঞান হয়ে যাওয়া, আমাদের চিন্তা করতে হবে এটা মস্তিষ্কের রক্তক্ষরণ, সাবআরাকনয়েড হেমোরেজ। মাথা ব্যথা সাধারণত ঘুমানোর পর দেখা যায় মাথা ব্যথা মানুষের একটু রিলিভ হয়, কিন্তু আমরা যদি দেখি যে ঘুমানোর পরও মাথা ব্যথা রিলিভ হচ্ছে না, বরং বাড়ছে, সামনে দিয়ে ঝুঁকে নামাজ পড়তে গেলে মাথা ব্যথা বাড়ে, সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে হয়তো বা ব্রেন টিউমার হতে পারে। ডক্টর হিসেবে আমরা যে মুন্না যথাযথ বলেছেন, নাজমুল হক মুন্না, আমরা সরকারি হাসপাতালগুলোতে রুগীর প্রচুর হ্রাস। জুনিয়র ডাক্তাররা অনেক সময় মনে করে যে আসলো যথার্থ ইভ্যালুয়েশন যদি না হয় তাহলে ব্রেনের ইনফেকশান, রক্তক্ষরণ, টিউমার, এই যে মারাত্মক রোগগুলো এগুলো কিন্তু মিস হতে পারে। আচ্ছা, এই জন্য এগুলোকে আমরা নিউরোলজিস্ট হিসেবে বলি। সেটাই আসলে আমার একটু জানার ইচ্ছে যে আসলে প্রপার ডায়াগনোসিসটা হয় কিনা, বা যেমনটা আপনি বলছিলেন যে ইভ্যালুয়েশনটা আসলে প্রপারলি হচ্ছে কিনা, সেই বিষয়টা আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত জানবো। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি দিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে আসলে প্রপার ডায়াগনোসিস নিয়ে একটু যদি আমাদেরকে বিস্তারিত বলতেন, যে আমাদের আসলে গভর্নমেন্ট হসপিটালে তো আমরা যদি চিন্তা করি যে বাস্তব যে আসলে সিনারিওটা, যে চিকিৎসক যতটুকু আছে তার থেকে কিন্তু রোগীদের সংখ্যাটা বেশি, তো এই ক্ষেত্রে আসলে প্রপার ইভ্যালুয়েশনের ক্ষেত্রে কিছুটা হয়তো গ্যাপ থাকতে পারে, এই বিষয়টা একটু আপনার কাছে জানবো। জি, যে কথাটা বলছিলাম, এই ধরনের আমরা চিকিৎসক হিসেবে এগুলোকে বলি রেড ফ্ল্যাগ সাইন, বিপদ সংকেত। যদি কোনো রোগীর যে সংকেতগুলো বললাম এগুলো থাকলে আমাদেরকে পরীক্ষা নিয়ে আশ্রয় করতে হবে। আপনি জেনে খুশি হবেন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স সহ সকল সরকারি মেডিকেল কলেজগুলোতে এখন হেডেকের চিকিৎসা অনেক উন্নত হয়েছে। প্রত্যেকটা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগ হেডেক ক্লিনিক চালায়। আচ্ছা,
এখানে যারা থাকে তারা দক্ষ, সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়। যেমন ধরেন একটা মাথা ব্যথা যে সমস্ত আমাদের সন্দেহ হয়, এটা হতে পারে ব্রেনে কোনো মারাত্মক রোগের জন্য, তখন আমরা একটা ইজিলি সিটি স্ক্যান করতে পারি অথবা এমআরআই করতে পারি। এমআরআই বা সিটি স্ক্যানের মাধ্যমে মস্তিষ্কের অংশটা বুঝতে পারি, মস্তিষ্কের ভিতরে যে রক্তনালী আছে সেটাও আমরা বুঝতে পারি। এটা একটা বিশেষ পরীক্ষা আছে, এটাকে বলে এমআরএ। ধমনির ক্ষেত্রে আমরা এটা করি ম্যাগনেটিক রিজনিং অ্যাঞ্জিওগ্রাম, অথবা শিরার ক্ষেত্রে আমরা এটা করি এমআরভি। তাতে আমরা বুঝতে পারি মস্তিষ্কে রক্তনালীর গঠনগত কোনো সমস্যা আছে কিনা। এটা আমরা দেখি যে যদি গঠনগত যে এটা বলে অ্যানিউরিজম, যদি অযাধিত ফোলা থাকে তাহলে এটা উইক হয়ে যায়, তখন প্রেশারের জন্য এটা ছিঁড়ে যায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, যেটা মুন্না বলছিলেন সাবঅ্যাক্টিভ হেমোরেজ। এখন বাংলাদেশে এটা ডিটেকশন অতি ইজি। এটা যদি ডিটেকশন হয় তো এটা যদি বন্ধ করে দেওয়া যায় ইন্টারভেনশনাল নিউরোলজির মাধ্যমে, তাহলে তার রিস্ক কমে গেল। অথবা ধরেন যদি রক্ত নালীতে শিরা যদি কোনো কারণে রক্ত জমে যায়, সেটাও আমরা এমআরভির মাধ্যমে শনাক্ত করতে পারি। কাজেই উন্নত বিশ্বের যে সমস্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হেডেকের টিউমার, স্ট্রোক অথবা ইনফেকশন আমরা ইজিলি শনাক্ত করতে পারতেছি। রিসেন্টলি আরও যোগ হয়েছে এমআরআই প্রযুক্তির সাথে এমআরএস হচ্ছে ম্যাগনেটিক রিজনেন্স স্পেকট্রোস্কোপি। এর মাধ্যমে আমরা ব্রেনের মধ্যে কোনো টিউমার, ইনফেকশন বা হেমোরেজ কোনটা আছে সেটা শনাক্ত করতে পারি। কাজেই উন্নত বিশ্বের প্রযুক্তির সাথে বাংলাদেশে নিউরোসায়েন্স সহ সকল সরকারি মেডিকেল কলেজে মাথা ব্যথার উন্নত পরীক্ষা নিরীক্ষা, উন্নত চিকিৎসা এখন উপস্থিত। আমাদের এখন প্রয়োজন এই অনুষ্ঠানের মাধ্যমে লোকজনকে সচেতন করা, অর্থাৎ বিশ্বমানের সেবাটা আমরা এখন এখানে পাচ্ছি। আমি ডক্টর নাজমুল আপনার কাছে একটু জানবো, যেমনটা স্যার বলছিলেন যে আসলে মাথা ব্যথা থেকে তো আসলে অনেক গুরুতর সমস্যা হতে পারে, কিন্তু একজন সাধারণ মানুষ যার মাঝে মাঝে একটু মাথা ব্যথা হয়, তিনিও তো চিন্তা করতে পারেন যে আমি আসলে কিভাবে বুঝবো এটা আমার সাধারণ একটা মাথা ব্যথা নাকি সেটা একটু সিভিয়ার লেভেলে চলে গেছে। সিমটমটা কি বা ডিফারেন্সটা আসলে কি? আসলে কখন একটা মাথা ব্যথার রোগী একজন ডাক্তারের কাছে যাবে, এটা কিন্তু আমাদের বইপত্রে বা গাইডলাইন আছে। বলা হয় যে মাসে যদি 4 বার বা 5 বারের বেশি আপনার মাথা ব্যথা হয়, সেটা যে ধরনের মাথা ব্যথা হোক, মাইল্ড টু মডারেট অর সিভিয়ার, যদি অনেক বেশি মাথা ব্যথার সাথে বমি থাকে, 3 মাসের অধিক যদি মাথা ব্যথা থাকে, মাথা ব্যথার সাথে যদি জ্বর থাকে এবং কোনো কথা জড়িয়ে যাওয়া, হাত পা দুর্বল থাকা, মাথা ব্যথার সাথে যদি বমি থাকে এবং মাথা ব্যথা যদি সকালে ঘুম থেকে উঠলে মাথা ব্যথা যদি বেড়ে যায়, এই সাইনগুলো থাকলে আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডাক্তার আইডেন্টিফাই করবে যে আপনার মাথা ব্যথাটা কেন হচ্ছে। অন্য বিষয় আছে, অনেক সময় রুগী মনে করছে আমার একটা প্রাইমারি হেডেক, অ্যাংজাইটির জন্য হচ্ছে, ঘুম কমানোর জন্য হচ্ছে, কিন্তু তার রেড ফ্ল্যাগ সাইন আছে, সেটা রুগী বুঝছে না, ডাক্তার বুঝছে। সুতরাং আপনাকে যদি আপনার মাথা ব্যথা ঘন ঘন হয়, ফ্রিকোয়েন্ট হয়, কজ যাই হোক, কজ আইডেন্টিফাই করবে ডাক্তার, আপনাকে ডাক্তারের অ্যাটেনশনে যেতে হবে। অনেক ক্ষেত্রে কিন্তু রোগীর একটু কনফিউশনে ভুগে থাকে যে আমার মাথা ব্যথা হচ্ছে, আমি কি মেডিসিনের ডক্টর দেখাবো নাকি কোন ডাক্তার দেখাবো। নিউরো মেডিসিনের বিষয়টা মনে অনেক পরে আসে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি সাধারণ মানুষের কথা আমরা চিন্তা করি। আসলে এই বিষয়টা নিয়ে আমি কালকে রাতে একটু দেখছিলাম যে হু উইল ট্রিট এ হেডেক পেশেন্ট। তো WHO একটা গাইডলাইন আছে, এনি MBBS ডক্টর ক্যান ট্রিট হেডেক পেশেন্ট। হ্যাঁ, এটাতে কোনো এমবার্গো নেই। মেডিসিন বিশেষজ্ঞ, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ, অন্যান্য বিশেষজ্ঞ, MBBS ডাক্তার সবাই হেডেককে ম্যানেজ করতে পারে। আমরা নিউরোলজিস্ট হয়তো হেডেকের বিষয়ে একটু বেশি পড়াশোনা করি বা হেডেকের বিষয়ে একটু বেশি রুগী দেখি, আমাদের হয়তো অভিজ্ঞতা বেশি, কিন্তু এনি ডক্টর তার MBBS ডিগ্রিধারী যে কোনো ডক্টরই হেডেক পেশেন্ট দেখতে পারে। তবে প্রয়োজনীয় ক্ষেত্রে উনি হয়তো তার উপরে সিনিয়র মেডিসিন বিশেষজ্ঞ বা নিউরোলজিস্ট বিশেষজ্ঞকে উনি রেফার করতে পারে। ইভেন আমরাও কিন্তু রেফার করি। যেমন আমি একজন ক্লিনিক্যাল নিউরোলজিস্ট, আমি কিন্তু ওই যে মাথা ব্যথার যে কারণটা স্যার বলছিল যে অ্যানিউরিজম, মানে রক্তনালীর চাকা ফেটে গিয়ে যে রক্ত ব্লিডিং হয়, এই ধরনের রোগী পেলেই কিন্তু আমি ইন্টারভেনশন নিউরোলজিস্টের কাছে রেফার করে দিই। ওনারা ওই রক্তনালীর চাকার যে অত্যাধুনিক ট্রিটমেন্ট, কিন্তু এই যে রেফার করার বিষয়টা বা ইভ্যালুয়েশনের যে বিষয়টা যেটা ডক্টর নুরুল স্যার বলছিলেন, যে সেটা হয়তো কি অনেকের মধ্যেই রয়েছে, সব ডক্টরদের মধ্যে রয়েছে। আসলে লিমিটেশন তো সব জায়গায় আছে। আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু রেফারেল সিস্টেমটা একটু কম, এই প্র্যাকটিসটা একটু কম। কিন্তু এখন বাংলাদেশে অত্যাধুনিক চিকিৎসা চলে আসছে। আপনি একটা সাবআরকানাইড হেমারেজ, ব্রেইনে ব্লিডিং হয়েছে, ওটা নিয়ে আপনি চাঁদপুরের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার, আপনি ওটা নিয়ে বসে থাকলে হবে না। তাকে কিন্তু আপনাকে ইন্টারভেনশন নিউরোলজিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, তাকে রেফার করতে হবে। উনি MRA স্যার যেসব পরীক্ষার কথা বললো, ওগুলো করে আইডেন্টিফাই করবে যে তার অ্যানিউরিজম কোথায় আছে, এবং তার কিন্তু অত্যাধুনিক যে সার্জারি, শল্য চিকিৎসা, এটা বাংলাদেশে আছে। অ্যানিউরিজম কয়েলিং এবং ক্লিপিং, এটা করে দিলে তার এই ব্লিডিং আর কখনো হবে না, এবং আগের ব্লিডিং থেকে সে দ্রুত চিকিৎসা হয়ে যাবে। অত্যাধুনিক চিকিৎসা এখন আছে, এবং নিউরোলজির কিন্তু অনেক ভাগ আছে, এবং এই ভাগগুলোতেও কিন্তু আমরা রেফার করি।
আমরাই রেফার করি আমাদের আরেক ভাগের রোগীকে, মেডিসিন স্পেশালিস্টরা রেফার করে, যে কোনো জেনারেল প্র্যাকটিশনার রেফার করতে পারে। তবে হেডেক রোগী সবাই দেখতে পারবে, কেউ দেখতে পারবে না তা না, তবে রেফারেল সিস্টেম থাকতে হবে। আমি রোগীর স্পেসিফিক ডিজিজ ডায়াগনোসিসের জন্য সুপিরিয়র অথরিটিকে রেফার করব না, এই ধরনের মেন্টালিটি রাখা যাবে না। ডক্টর নাজমুল, আপনার কাছে একটু জানবো, এই যে মাথা ব্যথাটা, সেটা আসলে আর কোন কোন সিমটম থাকলে আমরা মনে করতে পারি এটি আসলে টিউমার হতে পারে বা স্ট্রোকের দিকে যেতে পারে? আমরা যেরকম মনে করি, আমরা সাধারণত রাতের বেলা ঘুমাই, ঘুমানোর পরে সকালবেলা একটু ফ্রেশ লাগে, মাথা ব্যথা কমে যায়। কিন্তু দেখলো যে সে ফজর উঠলো, মাথা ব্যথা বাড়ছে, ফজর নামাজ পড়তে গেল, দেখলো যে সামনে দিয়ে ঝুঁকলো, মাথা ব্যথা বাড়ছে। মাথা ব্যথার সাথে তার বমি, এটা মাথা ব্যথার যে পরিমাণটা দিনে দিনে বাড়তেছে, এর সাথে সে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে, বমি হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে আমরা ব্রেন টিউমারের কথা চিন্তা করি। অনুরূপভাবে যেটা মুন্না বলছিলেন, আজমুল্লাহ মুন্না, ধরেন এমন মাথা ব্যথা যে আকাশ ভেঙে পড়ার মতো মাথা ব্যথা, আমরা বলি থান্ডার ক্লেপ হেডেক। কখনো জীবনে এরকম মাথা ব্যথা কখনো সে অনুভব করে না। যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে আমরা শুনে থাকি বা তারা কমপ্লেন করে থাকে যে মাইগ্রেন মানে, আমরা সবাই যেটা জানি যে মাইগ্রেন মানে তীব্র মাথা ব্যথা, কিন্তু টিউমারের ক্ষেত্রে মাথা ব্যথাটা আসলে কেমন হয়ে থাকে? টিউমারের ক্ষেত্রে মাথা ব্যথাটা হচ্ছে দিনে দিনে বাড়বে। আচ্ছা, মাইগ্রেন যেমন হঠাৎ হঠাৎ হয়, হঠাৎ হঠাৎ ভালো হয়ে যায়, টিউমারের ক্ষেত্রে মাথা ব্যথা যেহেতু টিউমারটা আস্তে আস্তে ব্রেনের মধ্যে বড় হয়, ব্রেনের জায়গাটা দখল করে ফেলে, ব্রেনের উপর একটা চাপ সৃষ্টি করে, কাজে টিউমার যত বাড়বে, যত দিন যাবে, মাথা ব্যথাটা সবসময় থাকবে। বিশেষ করে আমরা অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে মনে করি যে তারা মোবাইল টিপে, তাদের মাইগ্রেন, তাদের রেস্ট হয় না। কিন্তু যখন এইগুলো বললাম, বমি করে, ব্যথা থাকে, কথা জড়ায় যায়, হাত পা প্যারালাইজ হয়ে যায়, তখন অবশ্যই আমাদেরকে টিউমারের কথা চিন্তা করতে হবে। ডক্টর নাজমুল, আপনার কাছে একটু জানবো যে এই যে বাচ্চাদের বিষয়টা, বাচ্চারা যখন কমপ্লেন করে থাকে আমার মাথা ব্যথা হচ্ছে বা অনেক সময় বমি করে দেয়, আমরা অনেক সময় মনে করি যে পড়াশোনার কথা বলা হয়েছে, সুতরাং এটার জন্য সে আপসেট, এটার জন্য সে বমি করছে, কিন্তু এই যে বিষয়টাকে আমরা অবহেলা করছি, এক্ষেত্রে আসলে অভিভাবকদের প্রতি আপনার মেসেজ কি? আসলে আমি বলতে চাই যে কোনো বাচ্চা বা অ্যাডোলেসেন্স, বয়সন্ধিকালের ছেলে মেয়ে যদি মাথা ব্যথার কথা বলে, আমাদের গার্জিয়ানদের উচিত হচ্ছে খুব দ্রুত আইডেন্টিফাই করা যে তার কোনো সেকেন্ডারি কজ অফ হেডেক আছে কিনা। সেকেন্ডারি কজ মানে হচ্ছে ব্রেনের আশেপাশের যে অঙ্গগুলো, যেমন বাচ্চাকে চোখে কম দেখছে কিনা, কানে ইনফেকশন আছে কিনা, বারবার ঠান্ডা লাগছে কিনা, ঠান্ডা থেকে কিন্তু সাইনোসাইটিস নামক একটা রোগ হয়, এই সাইনাসগুলো ইনফেক্টেড হয়ে যাচ্ছে কিনা, বাচ্চার দাঁতে কোনো পোকা খাওয়া বা দাঁতে কোনো ইনফেকশন আছে কিনা, বারবার টনসিলাইটিস হচ্ছে কিনা। ইভেন এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় দেখেছি, আমরা ডাক্তার হিসেবে দেখেছি, রোগীর চেয়ে ডাক্তারের চেয়ে রোগীর মা সবচেয়ে বড় গাইডেন্স দিচ্ছে। রোগীর মা বলছে মাথা ব্যথা করে, ওর কিন্তু স্যার বারবারই কিন্তু কানে ইনফেকশন আছে, আমি দ্রুত আইডেন্টিফাই করে ফেলি যে কানের প্রবলেম থেকে ওর মাথা ব্যথা হচ্ছে। 3 নাম্বার হচ্ছে ওই যে ভারী ব্যাগের কথা আমি বললাম, ওইটা তো একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। মাইগ্রেন এবং টেনশন টাইপ হেডেক যেটা আমরা বলি, এগুলো যে বাচ্চাদের একদম হবে না তা কিন্তু না, কিন্তু এগুলোর পরিমাণ অ্যাডাল্টের তুলনায় বাচ্চাদের কম। মাইগ্রেন হেডেকটা মূলত হয় হচ্ছে অ্যাডোলেসেন্স এজে। মিনিস্ট্রেটিং ওমেন বলে যে মাইগ্রেন ইজ এ হেডেক ফর মিনিস্ট্রেটিং ওমেন, মানে এটা মেয়েদের বেশি হয় এবং এজ 30 to 50 এই এজের মধ্যে হয়, এবং মানে এজ 20-র পরে মাইগ্রেন শুরু হয় এবং 20 to 50 এটা হচ্ছে মাইগ্রেনের টাইম, এবং বলা হয় যে মাইগ্রেন ইজ এ ডিজিজ অফ মিনিস্ট্রেটিং ওমেন, মহিলাদের বেশি হয়। তো তার আগে মাইগ্রেনের অ্যাটাক সাধারণত কম হয়, কিন্তু বাচ্চাদের হবে না তা কিন্তু না। বাচ্চাদের কিন্তু ব্রেইন টিউমার, ব্রেইনে টিবি রোগ হওয়া, ব্রেইনে অ্যানোরিজম, রক্তনালীর চাকা, রক্তক্ষরণ, ব্রেইনের বিভিন্ন রকম রক্তনালীর রোগ, ময়া রোগ, এই রোগগুলো যে একদম হয় না তা কিন্তু না। আমরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে এখন অনেক বাচ্চা রোগী পাই এই ধরনের ব্রেইনের অ্যানোরিজম, রক্তনালীর রোগ, ব্রেইনে ইনফেকশন, ব্রেইনে কিন্তু প্রায় ইনফেকশন হয়ে মেনিনজাইটিস হয়ে যায় ইয়াং বাচ্চাদের। এগুলো যে হয় না তা কিন্তু নাই, কিন্তু এগুলা ওই যে স্যার যে ওয়ার্নিং সাইনগুলো বললো, এই ওয়ার্নিং সাইনগুলো দিয়ে এগুলোকে আলাদা করতে হবে। স্টার্ট হবে আমাদেরকে মুখের চারপাশের যে অঙ্গগুলো আছে এগুলোতে কোনো ইনফেকশন হয়েছে কিনা, এগুলো মার কাছ থেকে হিস্ট্রি নিয়ে বুঝতে হবে, ভারী ব্যাগ ইউজ করে কিনা এইটা হিস্ট্রি নিতে হবে। এগুলো এক্সক্লুড করার পর সেকেন্ড এক্সক্লুশনে আমি যাবো যে তার কোনো মাইগ্রেন আছে কিনা। বাচ্চাদের একটা ডাক্তারদের কনসেপ্ট এবং মা বাবাদের কনসেপ্ট, বাচ্চাদের মাথার কোনো খারাপ রোগ হয় না, দ্যাট ইজ টোটালি রং। বাচ্চাদের ব্রেইন টিউমার হতে পারে, বাচ্চাদের স্ট্রোকও হয়, ময়া রোগ বলে একটা রোগ আছে। আমাদের একটা ডাক্তারদের ধারণা ছিল যে এই রোগ বাংলাদেশে হয় না, জাপানিজদের হয়। আমরা এখন নিউরোসায়েন্সে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে দেখছি যে বাংলাদেশে অনেক ময়া রোগী আছে, আমরা প্রপার ইভ্যালুয়েশন করি না, পরীক্ষা করি না, এই জন্য বাচ্চাদের এই ময়া রোগ ধরা পড়তেছে না। বাচ্চাদের
স্ট্রোকও হয় এবং এটার কারণ কিন্তু এই ময়া রোগ, যেটা জাপানিজদের আগেও হতো বলে। এই যে আপনি ময়া রোগটির কথা বলেন, যেটি সম্পর্কে আসলে আমরা এখন পর্যন্ত আমরা সাধারণ মানুষ অনেকেই জানেন, এবং আপনি নিজে ডক্টর হিসেবে আপনি বলছেন যে আপনাদের ধারণা ছিল যে বাংলাদেশে হয়তো এই ধরনের রোগীদের সংখ্যাটা অনেক কম। এই ময়া রোগটা সম্পর্কে একটু বিস্তারিত আপনাদের দুজনের কাছ থেকে জানার চেষ্টা করব। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম ময়াময়ের ডিজিজটি নিয়ে। ডক্টর নুরুল আলম স্যার, আপনার কাছে একটু জানতে চাই, এই যে ময়াময়ের ডিজিজটা, যেটা ডক্টর নাজমুল বলছিলেন যে দেশের বাইরে এই ধরনের অনেক পেশেন্ট পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে যে এই ধরনের রোগীদের সংখ্যা অনেক বেশি আছে সেটি আমরা একেবারেই জানি না। একটু জানতে চাই যে ময়াময় রোগের সিমটমগুলো কি, এটার কোনো ট্রিটমেন্ট আছে কিনা, এবং ট্রিটমেন্ট করলে সেটা একেবারেই কিউরেবল হয়ে যায় কিনা। এটা হচ্ছে রক্তনালীর রোগ। বাংলাদেশে এখন ব্রেনের রক্তনালী সকল ধরনের পরীক্ষা হয়, সিটি এনজিওগ্রাম, এমআরএ। সিটি এনজিওগ্রাম মানে সিটি স্ক্যানের সাথে রক্তনালী দেখার জন্য একটা স্পেশাল টেকনিক, যেটা আমরা রক্তনালীগুলো ভালো বুঝতে পারি, কোথায় রক্তনালী ছোট হয়ে গেছে কিনা, যেটা আমরা বলি স্টেনোসিস, কোথাও প্রসারিত হয়ে গেছে কিনা, সেটা আমরা বলি ডাইলেটেশন বা অ্যানেউরিজম। এমআরএ মানে হচ্ছে ম্যাগনেটিক রিজোনেন্স, এমআরআই যেটা আমরা বলি, তার সাথে একটা টেকনিক যোগ করে রক্তনালীর ছবি তোলা যায়। এমআরভি মানে হচ্ছে যে এমআরআইয়ের সাথে শিরার ছবি তোলা যায়। এই ময়ামা ডিজিজে হচ্ছে কি, যে ইন্ট্রাক্রেনিয়াল মানুষের যে রক্তনালীগুলো আছে, ব্রেনের ভিতরে আছে, ব্রেনের বাইরে আছে, তখন একটা এখানে বিভিন্ন জায়গায় সংকুচিত হয়, প্রসারিত হয়। আমরা এনজিওগ্রাম করলে বুঝতে পারি ডিফেক্টটা কোথায়। যদিও এই রোগটা জাপানে বেশি, কিন্তু আমাদের দেশে যেহেতু নিউরো ইমাজিং, ব্রেন এবং রক্তনালীর যে ইমাজিং রেডিওলজিক্যাল উন্নতি হয়েছে, তো আমরা এটা ডিটেক্ট করতে পারছি। যেহেতু এখানে বিভিন্ন ধরনের, যেটা বললেন, রক্ত যদি সংকুচিত হয়, রক্ত চলাচল বাধাগ্রস্ত হবে, অনেক সময় স্ট্রোক নিয়ে আসে। তো আমরা এটা বিভিন্ন ধরনের অপারেশন করি, ইন্ট্রাক্রেনিয়াল অ্যান্ড এক্সট্রাক্রেনিয়াল বাইপাস, যাতে রক্তটা চলাচল স্বাভাবিক থাকে। আমাদের দেশে নিউরোসার্জনরা এখন অনেক অ্যাডভান্স। নাজমুল হক মুন্না যথার্থই বলছিলেন, আসলে হচ্ছে যে আমাদের যেরকম মাথা ব্যথায় সাধারণ মাথা ব্যথা চিন্তা করতে হবে, আবার ক্ষেত্র বিশেষ আমরা বিশেষজ্ঞ হিসেবে আইডেন্টিফাই করতে হবে। আমাদের সন্দেহটা মাথায় রাখতে হবে যেটা এরকম হতে পারে। যখন আমরা ময়ামা ডিজিজ চিন্তা করব, যথাযথই আমরা পরীক্ষা করব, সিটি এনজিওগ্রাম বা এমআর এনজিওগ্রাম করে আমরা যদি ডিটেক্ট হয়, আমরা নিউরো সার্জনের কাছে রেফার করব। তারা ইন্ট্রাক্রেনিয়ালের সাথে যদি এক্সট্রাক্রেনিয়াল বাইপাস করতে পারে, তাহলে রক্ত চলাচল বেশি থাকবে, তার মাথা ব্যথা এবং অন্যান্য জটিলতা, স্ট্রোক বা এই ধরনের জটিলতা কমে যাবে। আচ্ছা, একটু জানবো স্যার, যে একজন শিশু ময়াময় রোগে আক্রান্ত, এটা বুঝবো কিভাবে আসলে আমরা? এটা ওই যে মাথা ব্যথা নিয়ে আসতে পারে, তারপরে জটিলতা স্ট্রোক নিয়ে আসতে পারে। যেহেতু রক্ত চলাচল হয় না, হঠাৎ করে স্ট্রোক হয়ে গেল। স্ট্রোক আমরা বুঝি স্বাভাবিকভাবে, সাধারণ স্ট্রোক ভাবে ফার্স্ট মুখ বেঁকে যায়, এফ ফর ফার্স্ট ফেস, হাত অবশ হয়ে যায়, কথা জড়িয়ে যায়, এরকমই আমরা বুঝি। অনেক সময় স্ট্রোকের অংশ হিসেবে ময়াময় স্ট্রোক হিসেবে প্রেজেন্ট করে, অনেক সময় মাথা ব্যথা নিয়ে প্রেজেন্ট করে। এরকম হলে আমাদের সন্দেহ করতে হবে। যদিও বাংলাদেশে এই রোগটা মানে এই রোগের প্রিভ্যালেন্স অনেক। সংখ্যাটা কেমন আসলে ময়াময় রোগীদের সংখ্যাটা? এখন আমাদের এরকম সুনির্দিষ্ট কোনো স্টাডি হয়নি। আমরা চেষ্টা চালাচ্ছি এই রোগের প্রিভ্যালেন্স বের করার জন্য। অদূর ভবিষ্যতে আমরা প্রিভ্যালেন্স জানলে সেভাবে আমরা ব্যবস্থা নিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, ডক্টর নাজমুল হক মুন্না, আপনার কাছে একটু জানবো, যেহেতু আসলে মাথা ব্যথা নিয়ে আলোচনা করছে এবং মাথা ব্যথা থেকে আসলে অনেক ধরনের ডিজিজ হতে পারে, যেটা ইতিমধ্যে আপনারা আলোচনা করেছেন, একটু মাইগ্রেন সম্পর্কে জানতে চাই। যে মাইগ্রেন তো খুব কমন একটা সমস্যা, এবং মাথা ব্যথা হলে অনেকে মাইগ্রেন না হলেও সেটাকে বলে থাকে আমার মাইগ্রেনের সমস্যা। একটু জানবো যে মাইগ্রেনের সত্যিকার অর্থে যাদের সমস্যা রয়েছে, আধুনিক চিকিৎসা কি রয়েছে এখন বাংলাদেশে? আসলে ধন্যবাদ আপনাকে। আধুনিক চিকিৎসা যাওয়ার আগে আমি একটা দুটা কথা বলতে চাই। মাইগ্রেন রোগীরা বা আমরা ডাক্তাররা মাইগ্রেনের রোগীদেরকে একটু অবহেলা করার একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে ডেভেলপ করেছে। মনে করি যে মাইগ্রেন আছে, ওর তো ব্রেইনে কোনো বড় রোগ নেই, কোনো স্ট্রোক নাই, টিউমার নাই, মাইগ্রেন আছে। আমি গত কয়েকদিন আগেই পড়তে গিয়ে দেখলাম মাইগ্রেন ওয়ার্ল্ডের 3rd হাইয়েস্ট কজ অফ ডিসেবিলিটি। মানে আমরা ডিসেবিলিটি কি, কিন্তু আপনার শুধু হাত পা অকর্মণ্য বা কথা জড়িয়ে যাওয়া, এটা কিন্তু ডিসেবিলিটি। আপনার যে ব্রেইন ফাংশনিং না, এটা কিন্তু একটা বড় ডিসেবিলিটি। এবং ওয়ার্ল্ডের 3rd লার্জেস্ট কজ অফ ডিসেবিলিটি ইজ মাইগ্রেন। এবং মাইগ্রেনের পেশেন্টদের অ্যানুয়াল প্রায় 23 ডেজ এভারেজে
তাদের ওয়ার্ক প্লেসে তারা অ্যাবসেন্ট থাকে এবং তাদের কর্মক্ষমতা থাকে না। আপনি চিন্তা করেন 365 দিনের মধ্যে আপনি 23 দিন আপনার কর্মক্ষমতা থাকে না শুধুমাত্র একটা রোগের জন্য। তাহলে এটা দেশের জন্য, ব্যক্তি পর্যায়ে, দেশে এবং জাতিগত পর্যায়েও কিন্তু এটা একটা বড় প্রবলেম। সুতরাং মাইগ্রেন কিন্তু আমাদের অ্যাটেনশনে আসতে হবে। এবং মাইগ্রেন রোগী যদিও তার নিউরো ইমেজিং নর্মাল, ব্রেইনের এমআরআই নর্মাল, সিটি স্ক্যান নর্মাল, কিন্তু সে কিন্তু রোগী ভুগছে। যখনই আমরা ডাক্তারদের একটা টেন্ডেন্সি কি আমরা নিউরোলজিস্টরা বা মেডিসিন বিশেষজ্ঞরা এমআরআই নর্মাল, এই রোগীকে আর আমরা অত গুরুত্ব দিচ্ছি না। কিন্তু মাইগ্রেন বললাম তো, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ডিসেবিলিটির একটা তৃতীয় কারণ। আচ্ছা, এখন মাইগ্রেনের আগে তো প্রিভিয়াস কিছু প্রিভেন্টিভ মেডিসিন আমাদের দেশে ছিল, যেমন প্রোপানোলল, অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ যেমন সোডিয়াম ভ্যালপয়েড, টোপিরামেট, এমিট্রিপটাইলিন, নরট্রিপটাইলিন। ইদানিং কিন্তু মাইগ্রেনের, বিশেষ করে ক্লাসিক্যাল মাইগ্রেন যেটার সাথে মাইগ্রেনের সাথে অরা থাকে, ওদের স্পেসিফিক কিছু ড্রাগ আমাদের দেশে চলে আসছে, যেমন মনোক্লোনাল অ্যান্টিবডি কিছু, ইরেনুমাব। এরা হাইলি স্পেসিফিক এবং খুবই ইফেক্টিভ এগেইনস্ট দ্য ক্লাসিক্যাল মাইগ্রেন। এবং এদের কিন্তু মান্থলি একটা ইনজেকশন, অনেকে এফোর্ডও করতে পারে, আমাদের দেশে অনেকে এফোর্ড করতে পারে। এগুলো কিন্তু খুবই স্পেসিফিক ফর মাইগ্রেন। মাইগ্রেনের অ্যাবর্টিভ ম্যানেজমেন্ট, মানে যখন মাইগ্রেন হয়, তীব্র মাথা ব্যথা হয়, এবং মাইগ্রেনের রুগীরা কিন্তু অনেক সময় এমন হয় যে রুগীর মাথা ব্যথা এত তীব্র হয় যেন রুগী এবং আমরা ট্রিটিং ফিজিশিয়ান আমরা দুজনেই মনে করি এই বোধহয় স্ট্রোকে করছে। কারণ মাইগ্রেনের অ্যাকিউট অ্যাটাকের সময় আপনি কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারবেন না হোয়েদার হি অর শি ইজ সাফারিং ফ্রম স্ট্রোক অর মাইগ্রেন। একদম সেম টাইপ স্ট্রোকের মতো, সিভিয়ার হেডেক, সাথে বমি, সাথে অজ্ঞান হয়ে যাচ্ছে বা ডিসওরিয়েন্টেড হয়ে গেছে, এরকম নিয়ে কিন্তু রোগী আসে। একটু জানবো যে এমত অবস্থায় তখন আপনারা কোন কোন ধরনের টেস্ট করতে দেন যে কনফার্ম হওয়ার জন্য যে এটা আসলে মাইগ্রেন অথবা এটা স্ট্রোকের দিকে যাচ্ছে? আমাদেরকে প্রথম কাজ যেটা করতে হবে, হিস্ট্রি নিতে হবে। যদি এটা স্ট্রোক হয়ে থাকে তাহলে তার এটা প্রথম হবে, কিন্তু মাইগ্রেন হলে বলবে, রোগীর লোকই বলতে থাকবে যে ওর কিন্তু মাঝে মাঝে এটা হয়, এবং হলে ওর কিন্তু আগে থেকে একবার সিটি স্ক্যান করা হয়েছিল, ডাক্তার বলেছে ওর মাইগ্রেনের প্রবলেম আছে। তো হিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট। দেন সেকেন্ড হচ্ছে আমাকে এক্সামিন করতে হবে, তার কোনো হাত পা দুর্বল হয়ে গিয়েছে কিনা, তার চোখে কোনো ব্লারিং অফ ভিশন আছে। দেন আমি সিটি স্ক্যান অথবা এমআরআই করলে আমি এটা কনফার্ম করতে পারবো যে তার মাইগ্রেন কিনা। মাইগ্রেন হলে সিটি স্ক্যান অ্যান্ড এমআরআই উইল বি নর্মাল। স্ট্রোক বা ব্রেইন টিউমার বা অন্য কারণ হলে সেটা তো প্রবলেম পাবো। কিন্তু আমি বললাম তো, প্রায়ই কিন্তু আপনার মাইগ্রেনের অ্যাকিউট অ্যাটাক না স্ট্রোক না ব্রেইন টিউমার আলাদা করা ওই সিচুয়েশনে ভেরি ডিফিকাল্ট। সেক্ষেত্রে আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। মাইগ্রেনের অত্যাধুনিক চিকিৎসার ক্ষেত্রে এখন কিন্তু অ্যাবর্টিভ কিছু ড্রাগ আসছে। আগে অ্যাবর্টিভ ড্রাগের মধ্যে আমরা ট্রিপটান ইউজ করতাম। ট্রিপটানগুলোর কিন্তু কিছু সাইড ইফেক্ট আছে যেগুলো প্রেগনেন্সিতে দেওয়া যায় না, অরা ফেজে দিলে অনেক সময় রোগীর হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক হয়ে যায়। কিন্তু এই ড্রাগগুলো কিন্তু মাইগ্রেন হেডেককে খুব দ্রুত কমিয়ে দেয়। এখন কিন্তু 5-HT1F ইনহিবিটর, লাস্টমিডিটান বা আরও কিছু ওষুধ চলে আসছে, CGRP ইনহিবিটর, এইগুলো আসছে। এগুলোর কিন্তু সাইড ইফেক্ট খুব মিনিমাম, এবং মাইগ্রেনের অ্যাটাক উইদিন মিনিটস এরা কিন্তু দূর করে দেয়। আচ্ছা, আপনি যেহেতু প্রেগনেন্সির বিষয়টা নিয়ে আসলেন, সেটা নুরুল আলম স্যার আপনার কাছে একটু জানতে চাই যে যাতে মাইগ্রেনের সমস্যা থাকে, যদি ফিমেল পার্সন আমরা বলে থাকি, প্রেগনেন্সি অবস্থাতেও তো তার মাইগ্রেনের অ্যাটাক হতে পারে, সেক্ষেত্রে কী ধরনের ওষুধ তারা খেতে পারে বা এটার ম্যানেজমেন্ট আসলে তারা কিভাবে করবে? বিশেষ করে যারা প্রথমে প্রেগনেন্ট হয় তাদের মধ্যে অনেক স্ট্রেস কাজ করে। হ্যাঁ, আমরা দুভাবে চিন্তা করতে পারি। মহিলার প্ল্যান প্রেগনেন্সি চিন্তা করছে, আচ্ছা, আমরা মাইগ্রেন নাজমুলক মুন্না অনেক সুন্দরভাবে বলছিলেন যে আমরা বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করি, যেমন সোডিয়াম ভ্যালপ্রয়েড, সাধারণ মাথা ব্যথা কমতেছে না, পিজুটিফেন, প্রোপানোলল, এমিট্রিপটাইলিন, এই ধরনের মাথা ব্যথা, এই ওষুধগুলো সেফ। এগুলো মাথা ব্যথা কমতেছে না, তখন আমরা আরেকটু উচ্চমাত্রার ওষুধে যাই, যেমন সোডিয়াম ভ্যালপ্রয়েড। এটা যদি আমরা প্রেগনেন্সিতে যারা কিছুদিন পরে ক্যারি করবে, প্রেগনেন্ট হবে, তাদেরকে দিই, তখন দেখা যাবে যে বাচ্চা যে পেটে আসবে তার, আমরা বলি নিউরাল ডিফেক্ট, তার ব্রেনের একটা গঠনগত সমস্যা হতে পারে। কাজেই যারা বাচ্চা নিতে চাচ্ছে তাদেরকে আমরা সোডিয়াম ভ্যালপ্রয়েড জাতীয় ওষুধ যাতে আমরা না দিই সেদিকে খেয়াল রাখবো। বাচ্চা হওয়ার পর, বাচ্চা যখন পেটে আসে, তাদের পর্যাপ্ত ঘুম, পর্যাপ্ত পানীয়, বিশ্রাম, এগুলো আমরা নিশ্চিত করবো, তাহলে মাথা ব্যথার অ্যাটাকটা অনেক কমে যাবে। আচ্ছা, যদি মাথা ব্যথা হয়েই যায় তখন আমরা প্রেগনেন্সিতে সেফ এই ধরনের ওষুধে আমাদের তালিকা আছে, আমরা জুনিয়র ডাক্তারদের ট্রেন্ড আপ করি। আমরা নিজেরাও যে ওষুধগুলো মোটামুটি সেফ বাচ্চা, গর্ভস্থ বাচ্চার জন্য, সেই ধরনের ওষুধ আমরা ব্যবহার করতে পারি, যাতে বাচ্চা, মা এবং বাচ্চা দুজনেই সুস্থ থাকে। জি, আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব এই মাথা ব্যথা এবং মাইগ্রেন নিয়ে। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি।
বিরতির আগে আমরা কথা বলছিলাম যে মাইগ্রেন নিয়ে, বিশেষ করে প্রেগনেন্সিতে যদি মাইগ্রেন রিলেটেড প্রবলেম হয়ে থাকে, এখানে খাবারের বিষয়টা কি খুব বেশি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, আমরা গবেষণায় দেখা গেছে কিছু কিছু খাবার মাইগ্রেনের ব্যথা বাড়ায়, কিছু কিছু খাবার মাইগ্রেনের ব্যথা কমায়। খাবার যদি আপনি যে সমস্ত খাবার মাইগ্রেনের ব্যথা বাড়ায়, বিশেষ করে একটু আগে যে কথা বলছিলাম, গর্ভধারণে সক্ষম মহিলারা যদি জন্ম নিবন্ধকরণ বড়ি খায়, বিশেষ করে ওসিপি যেগুলো আছে, এগুলো তার মাইগ্রেনের ফ্রিকোয়েন্সি বাড়ায়। এই ধরনের জন্ম বিরতিকরণ পিল আমরা ইনহিবিট করব। তাছাড়া বিভিন্ন ধরনের খাবার, বিশেষ করে চকলেট, চিজ, হ্যাঁ, ফাস্টফুড, এই ধরনের খাবারগুলো মাইগ্রেনের ফ্রিকোয়েন্সি বাড়ায়। আচ্ছা। আর অ্যাজ হোল দেখা গেছে যে সবুজ শাকসবজি, পর্যাপ্ত পানীয়, বাদাম জাতীয় খাবার। মাইগ্রেনের সমস্যা যাদের রয়েছে কমনলি কিন্তু সবাই কিন্তু ওই চকলেটের কথাই বলে থাকে বা ক্যাফেইন রিলেটেড খাবার কথাই বলে থাকে, কিন্তু কি খেতে হবে সেটা কিন্তু অনেকেই জানে না। একটা সাধারণভাবে বলা হয় যে যদি কোনো মানুষের শরীরে পানি অপর্যাপ্ত থাকে, মাথা ব্যথার ফ্রিকোয়েন্সি বেড়ে যায়। সুতরাং আমাদেরকে কমপক্ষে 3 লিটার পানি প্রতিদিন খেতে হবে, পানিও খেতে হবে, ফ্রুট জুস, সবুজ শাকসবজি। একটু আগে বলেন বাচ্চারা যে আজকাল চোখের সমস্যা হচ্ছে, কারণ তার খাবারে তো সবুজ শাকসবজি নাই, তারা শুধু ফাস্টফুড খায়। ডক্টর নাজমুল, আপনার কাছে একটু জানবো, যেটি আমাদের আলোচনায় বারবার উঠে এসেছে যে ঘুম অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ঘুম হচ্ছে মাথা ব্যথা অথবা মাইগ্রেনকে ট্রিগার করতে পারে। একটু ঘুম নিয়ে আপনার কাছে জানতে চাই। ঘুমকে বলা হয় যে স্লিপ ইজ দ্য রিফুয়েলিং সিস্টেম অফ আওয়ার বডি। আমাদের গাড়ি যেমন কিছু পথ চললে তেল নিতে হয় বা গ্যাস নিতে হয়, এরকম আমরাও কিছু পথ পেরোলে আমাদের ব্রেইন এবং শরীর কিন্তু ঘুমে আমাদের রিফুয়েলিং হয়। কিন্তু বর্তমান সময়ে আমরা এই ঘুমটাকে কিন্তু সব থেকে বেশি অবহেলা করছি। আমরা বিশেষ করে ইয়াং জেনারেশন যদি আমরা বলি, সেই সাথে অনেক অ্যাডাল্ট পার্সনদেরকেও আমরা দেখেছি যে 2টা, 3টা, 4টা পর্যন্ত তারা কিন্তু জেগে আছে, হয়তোবা কাজের কারণে অথবা এমনিতেই হয়তো তারা স্ক্রল করছে। সো এই বিষয়টা আসলে কতটুকু তাদেরকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে? আমরা নিউরোলজিস্টরা বলে যে স্লিপের 2টা কম্পোনেন্ট ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কোয়ান্টিটি আর একটা হচ্ছে কোয়ালিটি। অনেক সময় আমরা কোয়ান্টিটি নিয়ে বেশি আলোচনা করি, কোয়ালিটি নিয়ে আলোচনা করে না, কিন্তু বইপত্রে লেখা আছে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর অল পার্ট অফ দ্য ডিজিজ, এক্সক্লুসিভলি ফর দ্য হেডেক। মানে মাথা ব্যথার রোগীদের জন্য তো খুবই প্রয়োজনীয়, অন্যদের জন্য প্রয়োজনীয়। কোয়ান্টিটির ক্ষেত্রে বলা হয় যে 6 to 8 hours স্লিপ ইজ স্ট্যান্ডার্ড। এর চেয়ে কিছু কম ঘুম বা কিছু বেশি ঘুমও মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এটা ঘুমের কোনো স্ট্যান্ডার্ড টাইম ওরকম নেই, এটা মানুষের লিম্বিক সিস্টেমের উপর ডিপেন্ড করে। এক এক মানুষের ঘুমের চাহিদা এক এক রকম, এটা আমাদের স্পেসিফিক না। তবে ইন জেনারেল ধরা হয় 6 to 8 hours স্লিপ ইজ ভেরি নেসেসারি ফর এ নর্মাল অ্যাডাল্ট হিউম্যান বিং। এটা গেল কোয়ান্টিটির কথা। কোয়ালিটির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্স আছে। একটা হচ্ছে যে আপনার ঘুমটা এক নাগারে হলো কিনা, এবং ঘুমের টাইমিং বলা হয় যে রাত 10টা থেকে ভোর 4টা ইট ইজ দ্য বেস্ট টাইম ফর স্লিপ। আপনি যেটা বেস্ট টাইম না, আপনি ধরেন ঘুমাতে গেলেন ভোর 5টায় এবং ঘুম থেকে উঠলেন রাত 12টায়, এটা কিন্তু টাইম কোয়ান্টিটি ঠিক আছে কিন্তু কোয়ালিটি ঠিক নাই, এবং এটা কিন্তু আপনার কগনিটিভ ইম্পেয়ারমেন্ট করবে। আস্তে আস্তে দেখবেন যে আপনার মেধাশক্তি কমে যাবে। আমরা তো অনেক ক্ষেত্রে মনে করি ঠিক আছে আমি দেরি করে ঘুমালাম, 4টা 5টায় ঘুমালাম, আবার পরের দিন দুপুর 12টা পর্যন্ত আমি ঘুমিয়েছি। তো এটাকে আসলে রাতের ঘুমের যে আসলে যে বেনিফিটস, সেই বেনিফিটসটা কি আমরা দুপুর 12টা পর্যন্ত যে ঘুমালাম সেটা একইভাবে পাওয়া যাবে? একইভাবে পাওয়া যাবে না, এটা একটু লেট মি এক্সপ্লেইন ইট। এটাই গত কয়েকদিন ধরে পড়াশোনা করলাম যে কোয়ান্টিটির সাথে কোয়ালিটি ইকুয়ালি ইম্পর্টেন্ট। কারণ দেখেন স্লিপ তো আমি আগেই বললাম যে এটা রিফুয়েলিং সিস্টেম অফ দ্য বডি। রিফুয়েল কীভাবে হয়? স্লিপের মধ্যে অনেকগুলো হরমোন সিক্রেশন হয়। এই হরমোন সিক্রেশনগুলো বেশিরভাগ হয় কিন্তু রাত 2:30 3টার দিকে। তা আপনি ঘুমাতে গেলেন 5টায়, তা আপনার হরমোন তো সিক্রেট হলো না। হরমোনের ডিফিসিয়েন্সি কিন্তু আপনার হেডেক বাড়াবে, অন্যান্য আরও অনেক রোগ করবে। যেহেতু আজকে আমাদের টপিকস হেডেকের জন্য যে নিউরো হরমোনাল ব্যালেন্স, এই হরমোনাল ব্যালেন্সটা তো আপনি ঘুমালে আপনার পিটুইটারি গ্ল্যান্ড ওই হরমোনটা সিক্রেট করবে। আপনি ঘুমাচ্ছেন না, মোবাইল দেখছেন, টিভি দেখছেন বা আপনি কম্পিউটারে কাজ করছেন, তাহলে ওই হরমোন কিন্তু সিক্রেট হচ্ছে না। এবং বা ঘুমাচ্ছেন আপনি অ্যাবনর্মাল টাইমে, ভোর 5টায় ঘুমিয়ে দুপুর 12টায় উঠলে টাইম কিন্তু ঠিকই থাকছে কিন্তু কোয়ালিটি ওরকম ভালো হবে না। সেকেন্ড একটা ইস্যু আছে, আপনি যদি ভোরের দিকে ঘুমান তাহলে কিন্তু অনেক সময় নয়েজ থাকে, ওই নয়েজটা কিন্তু সাবকনশিয়াস মাইন্ডকে অ্যারোজাল করে দেয়। এবং এই ঘুমের কিন্তু কোয়ালিটি রাতের যে নির্জীব অবস্থার যে ঘুম সেটার সাথে একই রকম হয় না। আমরা জানি আমাদের বেশিরভাগ রুমেই কিন্তু দিনের বেলা দিনের আলো একটু ঢোকে, বলা যায় যে লাইট কিন্তু ঘুমের কোয়ালিটি কমিয়ে দেয়। আপনি একটা আলোযুক্ত জায়গায় আপনার যে ঘুমের যে কোয়ালিটি এবং একটা অন্ধকার জায়গায় যে ঘুমের যে কোয়ালিটি, এই দুটো কিন্তু একই হবে না। এবং ব্রেন ইজ সো সেন্সিটিভ টু দ্য কোয়ালিটি অফ স্লিপ। ইফ দ্য কোয়ালিটি অফ স্লিপ গোজ ডাউন,
আপনার ঘুমের কোয়ালিটি যদি কমে যায়, ব্রেইনের যে হরমোনগুলো সিক্রেট হওয়ার কথা স্লিপের মধ্যে সেটা কিন্তু সিক্রেট হবে না এবং আলটিমেটলি কিন্তু আপনি হেডেকে ভুগবেন। সুতরাং ঘুমের টাইমও লাগবে, ঘুমের সময় লাগবে। আল্লাহ বা বিধাতা আমাদেরকে যেই সময়টুকু বলেছে ঘুমানোর জন্য ওই সময়টুকু ঘুমাইতে হবে, আমাকে ঘুমের সময় নির্ধারণ করা যাবে না। অসংখ্য ধন্যবাদ, খুবই চমৎকার বলেছেন। একটু স্যারের কাছে জানতে চাইবো যে এই যে ঘুম, স্ট্রেস সবকিছু নিয়ে আমরা আলোচনা করছি, স্ট্রেসকে যদি আমরা একটু আইডেন্টিফাই করে আলাদা করে, এই স্ট্রেস কি আসলে ভবিষ্যতে তার স্নায়ুতন্ত্রের কোনো ক্ষতি করতে পারে? স্ট্রেস যে ব্যাপারটা, হ্যাঁ, এটা কিন্তু প্রতিনিয়ত আমাদের বাড়ছে। স্ট্রেসকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হলো আমার নিজেদের মধ্যে নিজের তৈরি করার কোনো সুযোগ নেই। একটা হচ্ছে নিজের তৈরি স্ট্রেস, আর একটা হচ্ছে পরিবেশ, বাইরের থেকে স্ট্রেস। যেমন বাইরের ধরে কর্মক্ষেত্রে আমি এখন অফিসে যাব, আমি নির্দিষ্ট সময় যেতে পারবো, রাস্তায় ট্রাফিক আছে কিনা, অ্যাক্সিডেন্ট হবে কিনা। তারপর হচ্ছে যে অফিসে গেলাম মাত্রই তো কাজের লুট, আমরা বাচ্চাদের নিয়ে স্ট্রেসে থাকি। এই সমস্ত স্ট্রেস আমাদের যেটা বললেন নাজমুল হক মুন্না অত্যন্ত যথার্থভাবে বলেছেন, বডিটা দুইভাবে কন্ট্রোল হয়, নিউরো হিউমারাল মেকানিজম। মানে হচ্ছে এই ব্রেন যে আমরা ইনপুট দিচ্ছে বাইরের থেকে, পরিবেশ থেকে, আমার কর্মক্ষেত্র থেকে, আমার বাড়ি থেকে আসতেছে, সেটা ব্রেনের মধ্যে যায়, যাওয়ার পরে আমার একটা হরমোন রিলিজ হয়। ওই হরমোন আমার বিভিন্ন কাজকে নিয়ন্ত্রণ করে। উনি অত্যন্ত সুন্দরভাবে বলছিলেন, বডিটা কিন্তু একটা, আমরা বলি সার্কেডিয়াম রিদম, মানে একটা ক্লক, বায়োলজিক্যাল ক্লক। এই ক্লকটা যদি মেনটেন না হয় তাহলে কিন্তু হরমোনগুলো যথাসময় নিঃসরণ হবে না। ব্রেনে যে হরমোনটা হয় সেটা হলো মেলানিন। মেলানিন কিন্তু ঘুমের জন্য আমরা বাজারে ওষুধ পাওয়া যায়, আমরা দিই। কিন্তু আপনার বডিতে যদি এটা তৈরি হয়, স্ট্রেস কমে যদি আপনি এটা তৈরি করতে পারেন, তাহলে কিন্তু বাইরে থেকে ওষুধ খাওয়ার দরকার নেই। আমরা যদি একটু সামারি করতে পারি যে সুস্থ জীবনযাপন করার জন্য এই যে মাথা ব্যথার কথা আমরা বারবার বলছি, সেটাকে আসলে সাধারণভাবে না দেখে যাদের গুরুতর সমস্যা মানে বারবার হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া, এবং যেমনটা আপনি বলছিলেন যে স্ট্রেস যদি থাকে যতটুকু পারা যায় সেটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা, আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের কথা বলছিলেন, সুষম খাবার গ্রহণের কথা বলছিলেন এবং ঘুমের কথা বারবার বলছিলেন। আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দর্শকরা মাথা ব্যথা এবং এই রিলেটেড যত ধরনের ডিজিজ রয়েছে সেগুলো সম্পর্কে খুব স্পষ্টতে কিছু ধারণা পাবে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, এবং ধন্যবাদ এখন টিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। আজ এখানেই শেষ করছি, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।